হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো রেলের জন্য ক্লাস আমি তোমাদের 2019 থেকে করাচ্ছি, এখনও কন্টিনিউ হচ্ছে ক্লাসটা। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা কবে হবে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন তোমাদের মনে রয়েছে, আমারও মনে রয়েছে ইনফ্যাক্ট। ঠিক আছে, তবে দেখো রেলওয়ে বোর্ড অনেক দিন কাজ করেনি, মানে বলতে পারো প্রায় 1 ইয়ার ধরে কোনো আপডেট দেয়নি। এবার আপডেট দেয়নি মানে যে কাজ করেনি এমনটা নয়, সত্যি কথা বলতে। তবে এটা ভেবে নেওয়া যায় যে 1 বছরের একটা গ্যাপে কোনো আপডেট না দেওয়া বলতে এটা বোঝায় যে কোনো কাজ করেনি, এবং সেটা নিয়ে অনেক প্রোটেস্টও হয়েছে। এবং তোমরা জানো যে রিসেন্টলি এনটিপিসি পরীক্ষা শেষ হয়ে দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্সার কি বেরিয়ে গেছে, এবং রেলওয়ে এনটিপিসির যে সিবিটি ওয়ানের রেজাল্ট ওনি সেটা বাকি আছে। এবার অনেকে প্রশ্ন করে আমাকে এবং আমাদের টিমকে, যে বা হোয়াটসঅ্যাপ করে, স্যার রেলওয়ে গ্রুপটি কবে হবে। এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। আমরা একটা কাজ করব, আমরা প্রস্তুতির দিক থেকে কখনো চোখ সরাবো না, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। দেখো এনটিপিসির অ্যান্সার কি, ইন্ডিভিজুয়াল অ্যান্সার কি, জেনারেল অ্যান্সার কি নয় কিন্তু। যেমন আমাদের পিএসসি বের করে জাস্ট একটা অ্যান্সার কি বের করে দেয়, কে কত মার্কস কোন কোন ক্ষেত্রে করেছো তার যে ইন্ডিভিজুয়াল অ্যান্সার কি সেটা আলাদা জিনিস, আর জেনারেলাইজড অ্যান্সার কিটা আলাদা হয়। ঠিক আছে, তো জেনারেলাইজড অ্যান্সার কিটা রেলওয়ে বোর্ড পাবলিশ করেছে, সুতরাং রেলওয়ে বোর্ড এখন কাজ করছে এটা বলতে পারি, যদিও আগে কাজ করেনি। কারণ সামনে একটা লকডাউন, মানে একটা লকডাউন গেছে 1 ইয়ারের, সেটার সামনে যে এফেক্ট সেটা আমরা এখনও ভুগছি। ঠিক আছে, তো আজকে আমরা যেটা আলোচনা করব ওই প্রস্তুতির দিকে নজর রেখে, সেটা হচ্ছে এনটিপিসি সিবিটি 1, যেটা কিনা আমাদের হয়েছে 17/2/21। তার যে লাস্ট শিফট, তার টোটাল রিজনিংটা আমরা আলোচনা করবো। আর এই শিফটের যে ম্যাথ সেটা তোমরা কালকে সকালে পেয়ে যাবে। ঠিক আছে, কয়েকদিন আমিও ক্লাস দিতে পারিনি কারণ আমি ছিলাম না। ঠিক আছে, যেহেতু আমি এখন অ্যাভেলেবেল ছিলাম না, আমি বলতে পারো আমার হোম টাউনের বাইরে ছিলাম, তো আমি ফিরেই তোমাদের কিন্তু এটা দিচ্ছি তোমাদের ক্লাসটা আজকে। ঠিক আছে, তো 17/2/2021 রিজনিং শিফট, ভালো শিফট। 2-3টে পাজল আছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, সম্ভবত 2টো পাজল আছে। ঠিক আছে, চলো করতে করতে আলোচনা করি। ফার্স্ট যে প্রশ্ন আছে সেটা আমরা দেখে নেবো। অনেক সময় কী হয়, রেল এমন এমন ভেন ডায়াগ্রাম দেয় যেটা ইজিলি না এঁকেই সলভ করা যায়, এটা তেমন একটা প্রশ্ন। অপশান তুলে দিয়েছি, নিজেরা ট্রাই করো। কোনো তারকা হাতি নয়, এক্স একটি তারকা। দেখো এক্স যেহেতু তারকার মধ্যে যাচ্ছে, আর তারকারা যেহেতু হাতি নয়, সেহেতু এক্স একটি হাতি নয়, এটা তো আমাদের কারেক্ট হচ্ছে। কিন্তু এক্স একটি হাতি হতেও পারে, এটা আমাদের ইনকারেক্ট হচ্ছে, কারণ এক্স তো তারকা, আর তারকাটা তো হাতি হতে পারে না, সেই জন্য এক্সও হাতি নয়। তো আমাদের অপশান কী হবে, 1 নম্বর যে উপসংজ্ঞা সেইটা আমাদের কারেক্ট হবে, অর্থাৎ কেবলমাত্র 1 অনুসরণ করবে। ক্লিয়ার হলো? দেখে নাও, আমি যদি ভেন্ডাগ্রাম কেউ আঁকতে বলো এঁকে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের তারকার সার্কেল। ঠিক আছে, এই হচ্ছে তারকার সার্কেল। আর এই তারকারা কী নয়, এই তারকারা কী নয়, হাতি নয়, হাতি নয়, এই যে ক্রস করে দিলাম। ঠিক আছে, এবং এক্স হচ্ছে এই তারকাদের মধ্যে একজন। দেখো তারকার সার্কেলের মধ্যে এক্স আছে, তাহলে যেহেতু এক্স তারকাদের সার্কেলের মধ্যে আছে, আর তারকারা যেহেতু হাতি নয়, এক্সও হাতি নয়, সেহেতু 1 নম্বরটা আমাদের কারেক্ট হচ্ছে, কিন্তু 2 নম্বরটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। কারণ এক্সের সাথে হাতি টোটাল 100% নেগেটিভ রিলেশন রয়েছে, সেখানে হতে পারার সম্ভাবনা একদমই নেই। সানি ডেজ, অর্থাৎ আকাশে সূর্য করজ্জ্বল একটা ব্যাপার রয়েছে, তুমি কি বলবে যে বৃষ্টি হতে পারে? কখনোই বলবে না, ব্যাপারটা সেরকম। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, কোডিং ডিকোডিং, কিছু টার্মস দেওয়া রয়েছে, নেক্সট টার্মে যেতে হবে এবং জিজ্ঞাসা চিহ্নটাকে কী বসবে সেটা ফিল করতে হবে। দেখো আমি তোমাদের অ্যান্সার একটু পরে বলবো, নিজেরা ট্রাই করো, যেমনটা প্রথমটাতেও দেখলে। এই যে ব্যাপারটা, এখানে অনেকে কী করে, লিখে লিখে করে, তো আমি তোমাদের বারবার বলবো লিখে লিখে করো না, তোমরা একটু মেন্টাল ক্যালকুলেশন করো, তাতে কোডগুলো চটজলদি মনে পড়বে, পরীক্ষার সময় দ্রুত সলিউশন হবে। ঠিক আছে, টাইম আমার মনে হয় ওভার করা উচিত এবার। চলো দেখো এখানে অ্যান্সার কী হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের জেডের কোড, দেখো জেডের কোড কী হয়, জেডের কোড হচ্ছে আমাদের হয় 26 লাস্ট হয়, আর সি আমাদের কী হয় 3 হয়, এক্স আমাদের কি 24, এফ আমাদের কী হয়, এফ আমাদের হয় তোমাদের 6। আচ্ছা ভি আমাদের কত হয় 22, আই আমাদের কত হয় 9, টি আমাদের কত হয় 20, এল আমাদের কত হয় 12, আর আমাদের কত হয় আমরা জানি 18 হয়। ঠিক আছে, আর ও আমাদের কত হয় আমরা জানি 15 হয়। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা মাঝখানের যে 3, 7, 15, 31, 63 এগুলোকে ভুলে যাও জাস্ট। ঠিক আছে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা আমাদের 26 আর এটা আমাদের 24, কী হয়েছে -2 হয়েছে, 26 থেকে 24 গেলে -2 হয়। এটা 22 -2, এটা 20 -2, এটা 18 -2, মানে প্রথমে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে -2 হয়েছে, এটা তো গেল প্রথমটা। শেষেরটায় কী হয়েছে 3 হয়েছে, এখানে 6 হয়েছে, মানে +3, 6 থেকে 9 +3, 9 থেকে 12 +3, 12 থেকে 15 +3, মানে শেষেরটায় আমাদের কী হয়েছে +3 হয়েছে, কী হয়েছে আমাদের +3 হয়েছে। ঠিক আছে, তো দেখো তুমি যদি আর এখানে কি রয়েছে, আমাদের আর রয়েছে, আমি তোমাদের কার্সার দিয়ে দেখাই, এখানে আমাদের কি রয়েছে, আমাদের দেখতে পাচ্ছ আর রয়েছে। ঠিক আছে, আর আর এখানে আমাদের কী রয়েছে, ও রয়েছে। তা তুমি বলো
আর এবং ও, মাঝখানেরটা ভুলে যাও। আর আমাদের 18, ঠিক আছে, ও আমাদের 15। তো তুমি যদি এখানে -2 করো তুমি কী পাবে? তুমি পাবে 16। বলো 16 কার কোড? 16 পি এর কোড, ঠিক আছে। আর তুমি যদি ওর সঙ্গে +3 করো, কারণ তুমি শেষেরটায় কী দেখতে পাচ্ছ? +3 হচ্ছে, দেখো 12 থেকে 15 এসছে, +3 হয়, তখন এখানে আমার +3 করতে হবে। 15-এর সঙ্গে +3 করলে কী হয়? 18 হয়। তাহলে বেসিক্যালি এখানে আমাদের চলে আসবে আর। তো লাস্টে আমাদের প্রথমে আমাদের পি আসবে, শেষে আমাদের আর আসবে, একটাতেই আছে এটা। এটাকেই মার্ক করো, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার একটা জিনিস দেখো, অনেকে বলবে স্যার অপশানে যদি পি আর আর দুটোতে থাকতো তখন তো মাঝঘাটটা বের করতে হতো, মাঝঘাটটা কী কন্ডিশন রয়েছে? তুমি দেখতে পাচ্ছ এটা 63 রয়েছে, এটা 31 রয়েছে। দেখো 63-র হাফ করলে আমাদের কী দাঁড়ায়? আমরা 63 হাফ করলে পাই 31.5। 31.5 থেকে -0.5 করে দিলে আমরা 31 পেয়ে যাবো। ভালো করে বুঝবে, যদি তুমি 63-র হাফ করো, 63-র হাফ করলে তুমি কী পাবে? 31.5 পাবে। 31.5 থেকে তুমি যদি 0.5কে মাইনাস করে দাও তুমি কী পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে 31, ঠিক আছে। সিমিলারলি পরেরটা দেখো, একটা করে দেখালাম। 31 থেকে 15 কীভাবে এসছে? 31-এর হাফ করো, কী হবে? 15.5 পাবে। 15.5 থেকে 0.5টা কেটে দিলে তুমি 15 পাবে। সিমিলারলি 15কে হাফ করলে তুমি পাবে 7.5। 7.5 থেকে 0.5টা কেটে দিলে তুমি 7 পাবে। 7কে হাফ করলে তুমি পাবে 3.5। 3.5-এর 5টা কেটে দিলে, মানে 0.5টা কেটে দিলে তুমি পাবে 3। সিমিলারলি 3-এর হাফ করো, তুমি কী পাবে? 1.5। 1.5-এর 0.5টা কেটে দিলে তুমি কী পাবে? 1 পাবে। অর্থাৎ কী হয়েছে? সাপোজ ধরো এখানে একটা টার্ম আছে এক্স, ঠিক আছে, টার্ম আছে এক্স, এক্সের হাফ করে তুমি -0.5 করছো। বেসিক্যালি এই যে টার্মটা, এই টার্মটা কী করে আসছে? হাফ করছো তুমি এক্সের, পরের টার্মটা কী করে আসছে? মানে এইটা তো প্রথম টার্ম, তার পরের টার্মটা তুমি যখন যাবে কী করে যাবে? হাফ করবে, এখানে যেটা থাকবে করে 0.5 করে দেবে মাইনাস, তুমি পেয়ে যাবে পরের টার্মটা। ঠিক সেইভাবে এখানে PIR এসছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন নিজেরা ট্রাই করো, এটা কিন্তু ভীষণ ভীষণ ইজি প্রশ্ন, শুধু ভালো করে অবজার্ভ করতে হবে যে কী বলতে চেয়েছে, ঠিক আছে। এর রেসপেক্টিভে যদি এটা আসে তাহলে এটার রেসপেক্টিভে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে, এটাই তোমাদের প্রশ্ন, ঠিক আছে। একটু ক্লু দেবো, দেখো এই যে ডিজিটগুলো আছে, দেখো উল্টো পাল্টাভাবে বসানো আছে, স্থান চেঞ্জ করা হয়েছে ডিজিটগুলোর, করে এটাকে বানানো হয়েছে। ভালো করে দেখো, এখানে 179 আছে, এখানেও 179ই আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা অন্য। আশা করি বুঝতে পারছো, আমি তোমাদের বলে দিচ্ছি, নইলে ভিডিওটা পজ করে নিজে একবার অ্যান্সার দেওয়ার ট্রাই করো। দেখো অ্যান্সার তোমাদের এটা হবে, কী করে এসছে আমি লিখেও দিচ্ছি, দেখো 179 আছে, ঠিক আছে। এটা যদি তোমাদের XYZ ধরে নাও, সাপোজ ধরো এটা তুমি XYZ ধরে নিচ্ছ, তাহলে এর রেসপেক্টিভে কী হয়েছে দেখো, ভালো করে বুঝবে কী হয়েছে। কিছুই নয়, যেটা মাঝখানে আছে সেটাকেই মাঝখানে রাখা হয়েছে, মানে ওয়াইকে মাঝখানেই রাখা হয়েছে। ওয়াই মানে কি আমাদের 7, দেখো এই জায়গায় দেখো 7 আছে, এখানেও 7 আছে মাঝখানে। শুধু কী হয়েছে, ফার্স্টেরটা লাস্টের দিকে গেছে, লাস্টেরটা ফার্স্টের জায়গায় গেছে। অর্থাৎ আমি তোমাদের জাস্ট এই জন্যই করলাম, জেডটা এখানে গেছে, এক্সটা এখানে গেছে, মানে বেসিক্যালি কী হয়েছে, 9টা এখানে চলে গেছে, 1টা এখানে চলে গেছে। আশা করি আর বোঝার অসুবিধা নেই। এবার তুমি যদি করো 284, তুমি কী করবে দেখো, 8 তো তোমার 8-এর জায়গাতেই থাকবে, কারণ চেঞ্জ হবে না। 4 চলে যাবে সামনে, 2 চলে যাবে লাস্টে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 482। এগুলো আগে সিজিএলে খুব পড়তো, একটু পুরনো যদি মেটেরিয়াল তুমি তুলে নাও সিজিএলে 2011, 2010, দেখবে এই ধরনের জিনিস খুব দিত সিজিএলে বা সিএইচএসএলেও দিত খুব, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এই প্রশ্নটা সম্পর্কে একটু বলে দিই, অনেকের এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস থাকে না, সেই জন্য অনেকে বুঝতেই পারে যে প্রশ্নটা কী বলেছে। দেখো কী হয়েছে, এ নামক যে সাইনটা করা আছে বা এ দিয়ে লেখা আছে যেটা, সেটা হচ্ছে বিবৃতি, আর আর হচ্ছে কারণ। তোমাকে বলতে বলা হয়েছে যে বিবৃতিটা এখানে আছে তার কি সঠিক কারণ এটা, বা এখানে যে কারণটা দেওয়া আছে তার রেসপেক্টিভে এটা কি সঠিক বিবৃতি। মানে সাপোজ ধরো যে স্কুলে হতো না যে চিঠি লিখে আনতে বলতো যদি কেউ অ্যাবসেন্ট হতো, তাহলে চিঠিতে কী লেখা থাকতো, তুমি কেন অ্যাবসেন্ট হয়েছো। বিবৃতি হচ্ছে তুমি স্কুলে অ্যাবসেন্ট হয়েছো, হয়তো চিঠিতে কারণটা লেখা আছে তোমার শরীর খারাপ হয়েছিল। অর্থাৎ বিবৃতি হচ্ছে তুমি অ্যাবসেন্ট ছিলে, কারণ হচ্ছে তোমার শরীর খারাপ হয়েছিল, দুটো ম্যাচ করে যাচ্ছে। এখানে কি সেইটাই বলতে চাইছে যে এটা কি একটা রেসপেক্টিভে একটা ম্যাচ হচ্ছে কি না। এক্ষেত্রে কী করতে হয়, দুটোকেই তোমাকে কনসিডার করে দেখতে হয়। অর্থাৎ কারণও যেমন আমি কনসিডার করব, কারণ বলতে আর রিজন,
তেমনই এ অর্থাৎ বিবৃতি সেটাকেও আমাকে কনসিডার করে দেখতে হয়, ঠিক আছে। এবার এই ধরনের প্রশ্নগুলো রেল কেন দেয়? টাইম নষ্ট করার জন্য, ঠিক আছে। এবার এই ধরনের প্রশ্নে তুমি একটা কাজ করবে, মোটামুটি একটা আইডিয়া করে দেখবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সোজাসুজি কনসেপচুয়াল এবং বাস্তব তার উপরেই ভরসা করে চলে, ঠিক আছে। মানে এখানে বিবৃতি সিদ্ধান্তের মতো কোনো ব্যাপার নেই যে অবাস্তব কিছু দিয়ে দিল, তেমন ব্যাপার নয়। বলেছে কিছু ব্যক্তির ত্বকের রং গাঢ় হয়। কিছু ব্যক্তির ত্বকের রং গাঢ় কেন হয়? তোমার সায়েন্টিফিক নলেজ কি বলছে? সায়েন্সের যে সামান্য নলেজ তোমার আছে বা আমার আছে, তাতে আমরা কি জানতে চাইছি বা কি জানতে পারছি যে মেলানিন থাকার জন্য এটা হয়, মেলানোসাইট কোর্স থাকে, আমরা সবাই জানি, ঠিক আছে, তার ফলে এটা হয়। ওকে, এখানে বলছে রিজন হচ্ছে কিছু ব্যক্তির রক্তের রং গাঢ় হয়। দেখো, ত্বকের রঙের সঙ্গে রক্তের রঙের কোনো মিল নেই, ঠিক আছে। এবার তোমাকে বলছে এ এবং আর দুটোই মিথ্যা। কি বলছে? এ এবং আর দুটোই মিথ্যা। এবার দেখো, দুটো তো মিথ্যা ডেফিনেটলি নয়, ঠিক আছে। এ হলো সত্যি কিন্তু আর হলো মিথ্যা, এখানে এটা বলছে। তাও নয়, কারণ আমরা জানি যে দুটোই কারেক্ট। কিছু ব্যক্তির রক্তের রং সত্যিই গাঢ় হয়, আর কিছু ব্যক্তির ত্বকের রঙও গাঢ় হয়, ঠিক আছে। আর বলছে এ এবং আর উভয় সত্য, এই দুটো কিন্তু কেটে গেল। এবার তুমি থার্ড যেটা অপশান তাতে এসো, এ এবং আর উভয়ই সত্য। হ্যাঁ, উভয়ই সত্য, ওকে, এটা হতে পারে। আর হলো এর সঠিক ব্যাখ্যা না, আর কিন্তু একে ব্যাখ্যায়িত করতে পারছে না। আর ক্যান নট বি দ্য এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটমেন্ট এ, ঠিক আছে। এবার দেখি আমরা লাস্টটা, দেখো তিনটে কেটে গেছে, মানে লাস্টটা হবে, নয়তো কোশ্চেন ভুল হয়ে যাবে। তো ডেফিনেটলি এটা আমি মার্ক করতে পারি, তবু একবার দেখে নেবো। এ এবং আর উভয়ই সত্য, ইয়েস, দুটোই সত্য। আর এর সঠিক ব্যাখ্যা নয়, ইয়েস, যেটা আমি বললাম যে আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, যদি দুটোই ঠিক, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই আমাদের এখানে, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরটা এখানে কারেক্ট বলেছে। তো এই ধরনের প্রশ্নগুলো অলওয়েজ মাথা রাখবে, দুটোই কারেক্ট, কিন্তু একটা অপরটার সঙ্গে কি হবে না, যাবে না, একটা ইজ নট প্যারালাল টু আরেকটা, এইটাও আমার হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে কী হয়, বলতে পারো যে তোমার নলেজ কত দূর। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক টাফ করা যায়, আমি বারবার বলবো। এ ধরনের প্রশ্ন আগে আইবিপিএসও পড়তো, ব্যাংকে পরীক্ষাতে পড়তো, কিন্তু সেখানে বড় বড় স্টেটমেন্ট, মানে সাপোজ ধরো এই স্টেটমেন্টে যদি 1.5 লাইনের হয়, আর তার যদি রিজন নিচে দেওয়া থাকে সেটাও যদি 1.5 লাইনের হয়, তোমার পড়তে গিয়েও তো একটা টাইম নষ্ট হবে। তো আমি বলবো এই ধরনের কনসেপচুয়াল প্রশ্নগুলোকে একটু লাস্টের দিকে করবে, ছেড়ে আসবে না, কারণ খুব ইজি দেওয়া থাকে। অনেকে বড় বড় বলে ভয় পেয়ে মানে টাচ করে না, কিন্তু ছেড়ে আসবে না, ইজি থাকে, কিন্তু লাস্টে করবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। সেম টাইপ প্রশ্ন, যেমনটা আগের বার ছিল তেমনই প্রশ্ন। আগের বার বুঝিয়ে দিয়েছি যে প্রশ্নটা কেমন, ঠিক আছে। এবার নিজেরা ট্রাই করো। আর এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি একটা কথা বলি, অনেকে বলো স্যার আপনার এই যে লেখাগুলো খুব ছোটো ছোটো কেন থাকে? এর কারণ হচ্ছে আমি ডাইরেক্ট তোমাদের পিডিএফ থেকে স্ক্রিনশট দিয়ে আমি তোমাদের করাই, ঠিক আছে, যাতে তোমাদের মনে হয় ফিলটা আসে যে হ্যাঁ আমি পরীক্ষার হলে বসে করছি। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা, আমি যদি এটাকে বড়ো করতে যাই কী হবে, এই লেখাগুলো একটা দিকে কেটে বেরিয়ে যাবে, কারণ ইউটিউবের যে তোমাদের স্ক্রিন রেশিও সেটা হচ্ছে 16:9 হয় বা 9:16 হয়। তার বাইরে এদিক ওদিক করলে লেখা হেজি হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য কী হয়, বা কেটে যেতে পারে, সেই জন্য আমাকে এই ফরম্যাটেই রাখতে হয়, কিছু করার থাকে না। ওকে, কথা বললাম, নিজেরা ট্রাই করো। উপগ্রহ কোনো গ্রহ নয়, ডেফিনেটলি সবাই জানি যে উপগ্রহ তো গ্রহ নয়, ওই জন্য উপগ্রহ একটা জিনিস আর গ্রহ একটা জিনিস গেল। তাহলে এ যেটা দিয়ে বলা আছে মানে এইটা আমাদের কারেক্ট। ফার্স্ট লাইন যেটাকে আমরা বিবৃতি বলছি সেটা কারেক্ট। নেক্সট বলছে গ্রহগুলি অন্যান্য গ্রহের চারপাশে ঘোরে না। হ্যাঁ, গ্রহগুলো অন্যান্য গ্রহের চারপাশে ঘোরে না। আমরা জানি যে নক্ষত্রের চারপাশে যারা ঘোরে তাদেরকেই গ্রহ বলি। ক্লিয়ার? কি বলি? নক্ষত্রের চারপাশে যারা ঘোরে তাদেরকে গ্রহ বলি, আর গ্রহের চারপাশে যারা ঘোরে তাদেরকে আমরা উপগ্রহ বলি। তার মানে উপগ্রহ যে গ্রহ নয় সেটা বোঝার জন্য সেই বস্তুটা, মহাজাগতিক বস্তুটা কিসের চারপাশে ঘুরছে তার উপরেই আমাদের বেস করে আমরা সিদ্ধান্ত নিই সেটা গ্রহ না উপগ্রহ। আমার কথা বোঝা গেল? পৃথিবী একটা গ্রহ কেন? কারণ পৃথিবী সূর্য নামক নক্ষত্রের চারপাশে ঘোরে, ঠিক আছে, একটা বাচ্চাও জানে। আর চাঁদ একটা নক্ষত্র, উপগ্রহ কেন? কারণ চাঁদ পৃথিবী নামক গ্রহের চারপাশে ঘোরে। সুতরাং কোনটা গ্রহ কোনটা উপগ্রহ এবং দুটো আমরা গুলিয়ে ফেলবো না, তার রিজন হচ্ছে এইটা। অতএব আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টের উপযুক্ত রিজন হচ্ছে এইটা, ঠিক আছে। স্টেটমেন্টের উপযুক্ত রিজন কি? এইটা। সুতরাং আমরা দেখে নেই কোনটাই উভয় সত্য আছে, এটাই উভয় সত্য। আর হলো এর সঠিক ব্যাখ্যা, ইয়েস, আর কিন্তু একে ব্যাখ্যায়িত করতে পারছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 3 নম্বরটা আমাদের কিন্তু কারেক্ট হচ্ছে, মানে এখানে দুটোই ঠিক এবং এটা একে কি করতে পারছে, ব্যাখ্যায়িত করতে পারছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব।
পরের প্রশ্ন, নিম্নলিখিত 4টি অক্ষর গুচ্ছের মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকমের, একটি হলো ভিন্ন, ভিন্নটির চয়ন করা, অর্থাৎ ভিন্ন যেটা আলাদা যেটা সেটা বার করতে বলেছে। নিজে ট্রাই করে একবার দেখো। এই ধরনের প্রশ্নকে বারবার আমি বলছি মৌখিকভাবে সলভ করার চেষ্টা করবে। অনেকে খাতা পেন নিয়ে বসে যাও, ফার্স্ট কোডিং ডিকোডিং যখন করবে খাতা পেনকে পাশে রাখবে, দূরে রাখবে, রেখে দেখবে কতক্ষণ টাইম লাগছে আর খাতা পেন নিয়ে কতক্ষণ টাইম লাগছে। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় মৌখিকভাবে করতে গেলে একটু প্রবলেম হবে, খাতা পেন নিতে ইচ্ছা করবে, কিন্তু লাস্টে আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলে দেখবে আর দরকার পড়বে না। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে ই আছে, এইচ আছে, কে আছে। ঠিক আছে, ই এর কোড কি আমাদের 5, এইচ এর কোড কি আমরা জানি এইচ 8 হয়, কে এর কোড কি, কে এর কোড হচ্ছে আমরা জানি 12 হয়। ঠিক আছে, সরি 11 হয়। ঠিক আছে, কে এল, এল এর কোড 12 হয়। তাহলে 5, 8, 11, 5, 8, 11 3 করে গ্যাপ, ভালো করে বোঝো, 5, 8, 11 3 করে গ্যাপ। এটার গ্যাপ কত দেখো, বি হচ্ছে আমাদের 2 হয়, ডি হচ্ছে আমাদের 4 হয়, 2-এর গ্যাপ। এখানে 3-এর গ্যাপ ছিল, 2-এর গ্যাপ ছিল। এখানে দেখি জি আর আই, G7, I9 দেখতে পাচ্ছি 2-এর গ্যাপ। এখানে P16, R18 2-এর গ্যাপ, মানে এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ এখানে 3-এর গ্যাপ দেখা যাচ্ছে, সবকটাতে 2-এর গ্যাপ দেখা যাচ্ছে। ইয়েস, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আরেকবার বলে দিই, অনেকের বুঝতে অসুবিধা হয়। দেখো ই, এইচ, কে, যারা বুঝতে পেরেছো তারা নেক্সটটায় যাও। ই হচ্ছে আমাদের 5, এইচ হচ্ছে আমাদের 8, কে হচ্ছে আমাদের 11। ঠিক আছে, আমার না কেটা মনে থাকে না, তো আমি কি করি, এল যে 12 এটা আমার মনে থাকে, তাহলে তার আগেরটা হচ্ছে কে। বি হচ্ছে আমাদের কি 2, ডি হচ্ছে আমাদের কি 4, এফ হচ্ছে আমাদের কি 6। তুমি দেখতে পাচ্ছ এখানে গ্যাপ কত, 2-এর গ্যাপ, এখানে গ্যাপ কত, 2-এর গ্যাপ, কিন্তু এখানে গ্যাপ কত ছিল, 3-এর গ্যাপ ছিল, এখানে গ্যাপ কত ছিল, 3-এর গ্যাপ। এবং সবকটা এইটাকে ফলো করেছে, কিন্তু এইটা অনলি করেনি, দ্যাটস ওয়াই এইটা আমাদের কি হবে, অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট, পরের প্রশ্নে। আচ্ছা, একটা পাজল দেওয়া হয়েছে, এই শিফটে মনে হয় 2টো পাজল ছিল, তার মধ্যে এটা একটা ভালো পাজল, টাইম লাগবে, তবে আমি বারবার বলবো যদি একটা পাজল পিছিয়ে একটা করে প্রশ্ন পাও তাহলে পাজল ছেড়ে দিয়ে আসবে, কারণ পাজল ক্র্যাক করতে সময় লাগে। ঠিক আছে, এটার অ্যান্সার দেখে নাও, নিজেরা ট্রাই করো আগে, বা নিজেরা আগে ট্রাই করো, ভিডিওটা পজ করো, নিজেরা ট্রাই করো, তারপরে অ্যান্সার দেখো। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট করে দিচ্ছি। বলেছে যে এ বি সি ডি ই এরকম 5টি মেয়ে আছে। ঠিক আছে, এ, তারপর হচ্ছে তোমাদের বি, সি, ডি এবং হচ্ছে ই। যা ইনফরমেশান পাবে সেটাকে চেষ্টা করবে একটু লিখে নেওয়ার। তো তারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এই 5টা রাজ্যের ছেলেদের সঙ্গে বিয়ে করেছে। ও, এরা হচ্ছে মেয়ে, এরা বিবাহ করেছে। ঠিক আছে, এবার বলছে তবে এমন নয় তাদের নামের ক্রমের সাথে এরা ক্রমানুসারে আছে। ওকে, 5টা ছেলের যে পেশা সেটা দেওয়া রয়েছে, কেউ রাজনীতিবিদ, কেউ অধ্যাপক, এই দেখো, কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার। এই 5টা বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত বা পেশার সাথে যুক্ত, তবে এমন নয় এই ক্রমেই আছে, মানে যে যেটা পারে হতে পারে। এবার বলছে ডি এর যে বিবাহ হয়েছে, এই যে ডি এর যে বিবাহ হয়েছে তার বিবাহ কার সঙ্গে হয়েছে, একজন চিকিৎসকের সঙ্গে হয়েছে, তাহলে চিকি বলে লিখে দিই, চিকি। তারপর কি হয়েছে, বিয়ের বিবাহ হয়েছে উত্তরপ্রদেশের ছেলের সঙ্গে। ঠিক আছে, বিয়ের যে বিবাহ কার সাথে হয়েছে, উত্তরপ্রদেশ, আমি ইউটি বলে লিখছি বা ইউপি। ঠিক আছে, আমি ইউপি বলে লিখে দিচ্ছি, উত্তরপ্রদেশের ছেলের সঙ্গে হয়েছে। আচ্ছা, যে একজন অধ্যাপক বা রাজনীতিবিদ নয়, এই দেখো একটা জিনিস বলে দিই, উত্তরপ্রদেশের ছেলের সঙ্গে হয়েছে যে একজন অধ্যাপক নয় বা রাজনীতিবিদও নয়। ভালো করে দেখো, তুমি অলরেডি ডি এর যার সঙ্গে বিয়ে হয়েছে তার পেশা লিখে দিয়েছো, তিনি চিকিৎসক, তাহলে বিয়ের যে হাজবেন্ড সে তো চিকিৎসক নয়। আবার এখানে এই লাইনটাতে বলা রয়েছে সে অধ্যাপক বা রাজনীতিবিদ নয়, মানে বিয়ের ক্ষেত্রে 3টে কেটে যাচ্ছে, 1, 2 তো এখানে লেখাই আছে, অধ্যাপক এবং রাজনীতিবিদ নয়, আর চিকিৎসকও নয়। ঠিক আছে, তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বিয়ের যে হাজব্যান্ড হবে, ভালো করে বুঝবে, সে আইদার ইঞ্জিনিয়ার হবে অথবা সে শিক্ষক হবে, কারণ অধ্যাপক কেটে গেছে, রাজনীতিবিদ কেটে গেছে, চিকিৎসক ডি এর জন্য কেটে যাচ্ছে, তার মানে হয় ইঞ্জিনিয়ার হবে অথবা সে শিক্ষক হবে। আমি একটা কাজ করছি, হয় ইঞ্জিনিয়ার হর্ষই অথবা শিক্ষক, এই দুটোর যে একটা এখানে ক্লু দিয়ে রাখলাম আমি, বলতে পারো, পরে যাতে আমার মাথায় এটা কাজ করে বা খেলে। ঠিক আছে, চলো নেক্সট একটু এগোবো আমরা। এরপরে কি বলছে, ই এর বিবাহ হয়েছে একজন ইঞ্জিনিয়ারের সাথে, তাহলে ই কাকে নিয়ে নিচ্ছে, একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে নিচ্ছে, তাহলে তুমি বলো এখান থেকে ইঞ্জিনিয়ার কেটে যাচ্ছে, তার মানে বিয়ের যার সঙ্গে বিবাহ হয়েছে সে শিক্ষকই। ঠিক আছে, দেখো কত ইজিলি আমরা কিন্তু 3টেকে বেশিরভাগটা অ্যারেঞ্জ করে ফেললাম, এই 3টে 1, 2, 3 3টের অনেকটা অ্যারেঞ্জ করে ফেলেছি। ঠিক আছে, এবার বলছে যে যে ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশের নয়। আচ্ছা, ই এর ক্ষেত্রে একটা স্পেসিফিকেশান বলেছে, ই এর যার সঙ্গে বিয়ে হয়েছে সে কিন্তু ঝাড়খণ্ডেরও নয় বা মধ্যপ্রদেশের নয়, এই লাইনটাকে ফলো করবে। তাহলে ই এর তরফ থেকে আমরা ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ কেটে দিচ্ছি, আর বিয়ের জন্য ইউপিও কেটে যাচ্ছে ই এর ক্ষেত্রে। ঠিক আছে, ভালো করে বুঝবে, ই যার সঙ্গে বিয়ে হয়েছে ই এর, তার কী কী হতে পারে না,
প্রশ্নে বলে দিচ্ছে ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ নয়, আর ইউপি আমরা বিকে দিয়ে দিচ্ছি, তার মানে ইউপি, ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশে তিনটেই কেটে যাচ্ছে। তাহলে কী কী হতে পারে? বিহার বা উড়িষ্যা হতে পারে। এখানে ওরকম ক্লু দিয়ে রেখে দাও, তোমার পরে সুবিধা হবে। আইদার বিহার অথবা উড়িষ্যা। এটা বয়সী, ঠিক আছে? চিংড়ি মাছের মতো দেখতে লাগছে বয়সীটাকে, চলো ঠিক করে দিচ্ছি, বয়সী, ঠিক আছে? করতে ভালো লাগে এগুলো ডেফিনেটলি। বিহার বা উড়িষ্যা যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। সি এর বিবাহ হয়েছে, একজন বিবাহ হয়েছে কার সাথে? বিহারের মানুষের সাথে। দেখো সি কিন্তু বিহারকে নিয়ে নিচ্ছে, আমি এই জন্যই বললাম ক্লু দিয়ে রাখা। তাহলে তুমি এটাকে কেটে দাও, তুমি এখানে কী লিখে দাও? উত্তরপ্রদেশ লিখে দাও। কারণ দেখো বিহার, বিহারকে কে নিয়ে নিচ্ছে? সি নিয়ে নিচ্ছে। তাহলে এর জন্য কে পড়ে থাকছে? উত্তরপ্রদেশ পড়ে থাকছে। দেখো কত সুন্দর আমরা ক্লু দিয়ে বার করে ফেলছি, ঠিক আছে? এবার তোমাকে কি বলছে? তোমাকে বলছে এর যার সঙ্গে বিয়ে হয়েছে, এই যে এ বাবু, তার সম্পর্কে তো আমরা কিছুই পাইনি। ওকে চলো, এর যার সঙ্গে বিয়ে হয়েছে তার রাজ্য কোনটা? দেখো তুমি এ, দেখো বি ইউপি নিয়ে নিয়েছে, এ বিহার নিয়ে নিয়েছে, এ উত্তরপ্রদেশ নিয়ে নিয়েছে। ভালো করে বুঝবে, এ ইউপি, এ বিহার, এ উত্তরপ্রদেশ নিয়ে নিয়েছে, ঠিক আছে? উত্তরপ্রদেশ নিয়ে নিয়েছে। তাহলে এর জন্য কি কি বাকি থাকে? এর জন্য বাকি থাকে, এক তো তোমার মধ্যপ্রদেশ বাকি থাকে, যেটা অপশানে আছেও, ঠিক আছে? আর দুই কি বাকি থাকে? ঝাড়খণ্ড তোমার বাকি থাকে। দেখো আর কোনো কি আছে? এবার দেখো প্রশ্নে দুটোই আছে, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড। ভালো করে বুঝবে, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড। তো আমার এখানে অ্যান্সার কোনটা হবে? আমি তো এখানে গুলিয়ে যাবে আমার। এখানে দেখো বলেছে, লাস্ট লাইনটা কিন্তু আমরা পড়তে ভুলেই গেছি, যে রাজনীতিবিদ তার বাড়ি কিন্তু বিহারেও নয়, তার বাড়ি কিন্তু ঝাড়খণ্ডেও নয়। তার মানে যে রাজনীতিবিদকে, দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে পেশা সবারই নিয়ে নিয়েছি, শুধু সি এর পেশাটা লেখা হয়নি। সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে বিহারের মানুষ ছিল। সি এর বিয়ে হয়েছে কার সঙ্গে? বিহারের মানুষের সঙ্গে। তাহলে দেখো বিহারে যার বিয়ে হয়েছে সে তো রাজনীতিবিদ হতে পারে না, কারণ ভালো করে বুঝবে, সি বিহারের মানুষের সঙ্গে বিয়ে করেছে, সি নামক মেয়েটির বিয়ে হয়েছে বিহারের মানুষের সঙ্গে। এবার বিহার এবং ঝাড়খণ্ডের যিনি, তিনি তো রাজনীতিবিদ নন, মানে সি এর যার সঙ্গে বিয়ে হয়েছে সে কিন্তু রাজনীতিবিদ নয়, আর যা খুশি হতে পারে, ঠিক আছে? সি এর যার সঙ্গে বিয়ে হয়েছে সে তো রাজনীতিবিদ নয়, ঠিক আছে? তার মানে এর যার সঙ্গে বিয়ে হয়েছে সে ডেফিনেটলি রাজনীতিবিদ, কারণ এর জন্য তো রাজনীতিবিদই পড়ে আছে। আর কি এখানে আছে? হ্যাঁ, আরেকজন আছে অধ্যাপক, সি এর বিয়ে হয়েছে অধ্যাপকের সাথে, ঠিক আছে? কারণ দেখো শিক্ষক, চিকিৎসক আর ইঞ্জিনিয়ার চলেই গেল, রাজনীতিবিদ বিহারের নয়, তাহলে সি এর রাজনীতিবিদের সঙ্গে বিয়ে হয়নি, তার মানে অধ্যাপকের সঙ্গে বিয়ে হয়েছে। তখন রাজনীতিবিদের সঙ্গে কার বিয়ে হয়েছে? এর বিয়ে হয়েছে। আর যার রাজনীতিবিদের সঙ্গে বিয়ে হয়েছে তার তো ঝাড়খণ্ড হতে পারে না, তো ঝাড়খণ্ড কেটে বেরিয়ে গেলো, তখন অ্যান্সার আমাদের কী পড়ে থাকলো? মধ্যপ্রদেশ। সো অ্যান্সার আমাদের কী হবে? মধ্যপ্রদেশ এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? মনে রাখবে, যখনই তুমি দেখবে ডেড এন্ড, অর্থাৎ আর যেতে পারছো না, তখন একবার প্রশ্নের দিকে তাকিয়ে একটু ক্লুগুলো পড়ে নেবে। ডেফিনেটলি প্রশ্নের মধ্যেই কিন্তু কি থাকে, এই যে ধাঁধা, সেটা সমাধান করার একটা কিন্তু ক্লু দেওয়া থাকে। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। নেক্সট একটা কোডিং ডিকোডিং, আবার খুবই কোডিং ডিকোডিং পড়ছে, মানে কোডিং ডিকোডিং পাগলের মতো প্র্যাকটিস করো। মনে হয় যে রিজনিংয়ের যে মোটামুটি প্রশ্ন দেয় তার মধ্যে 10টা প্রশ্ন কোডিং ডিকোডিংয়েরই থাকবে, ঠিক আছে? এবং বেশ নানা টাইপের দেয়, একই প্যাটার্নের দেয় না। তো এখানে তোমাদের বলতে, মানে এখানে এটার সঙ্গে যদি ওটা হয় তাহলে ওটার সঙ্গে কোনটা, এই তোমাদের করতে বলেছে। ট্রাই করো নিজেরা, অ্যান্সার আমি বলে দিচ্ছি একটু পরে, নিজেরা ট্রাই করো। আবারও বলছি, মেন্টাল ক্যালকুলেশন দরকার, ঠিক আছে? যদি এটা মনে হচ্ছে ব্যাক ক্যালকুলেশনে যেতে হবে, কারণ এল এর জন্য ডি রয়েছে, কিউ এর জন্য আই, ডেফিনেটলি ইয়েস ব্যাক ক্যালকুলেশন হবে, ঠিক আছে? আমি অপশান তোমাদের বলে দিচ্ছি। আরও টাইম লাগলে ভিডিওটাকে পজ করো, কারণ আমি যদি তোমাদের 2-3 মিনিট টাইম দিই তাহলে প্রত্যেকটা প্রশ্ন পিছু 10 মিনিট করে টাইম লেগে যাবে, ঠিক আছে? তখন ভিডিওটা বড় হয়ে যাবে, আর কিছু না। ওকে, দেখো কী করে হচ্ছে বলে দিই। অ্যাকচুয়ালি আমিও ট্রাই করিনি, চলো তোমাদের সঙ্গে করতে করতে বলি। এটা তুমি দেখতে পাচ্ছ এল, ঠিক আছে? এল আমাদের কত? চলো আমি তোমাদের এখানে লিখি করি। আছে কি? এল কিউ আর টি, তাই তো? এল কিউ আর টি, ওকে। এইটা রেসপেক্টিভে আমাদের কি আছে? ডি আই তোমাদের জে এল আছে। আচ্ছা, এল এর কোড কত? আমরা দেখতে পাচ্ছি 12, কিউ এর কোড কত? আমরা দেখতে পাচ্ছি 17, আর এর কোড কত? 18, টি এর কোড কত? 20, ঠিক আছে? আর এর যদি কোড দেখো, এর কোড কত? আমরা দেখতে পাচ্ছি D4, আই আমাদের দেখতে পাচ্ছি 9, জে আমাদের দেখতে পাচ্ছি 10 হয়, এল আমাদের দেখতে পাচ্ছি 12 হয়, ঠিক আছে? তো 12 থেকে 4-এ গেছে। আচ্ছা, -8 হচ্ছে, আর কিছু না। দেখো 12 থেকে 4 গেছে -8, 17 থেকে 9 গেছে -8, 18 থেকে 10 গেছে -8, 20 থেকে 12 গেছে -8। কিছু নয়, জাস্ট এগুলো -8 করে ওদিকে গেছে, ঠিক আছে? -8 হয়েছে এবং ওদিকে চলে গেছে,
এইটাই তোমাদের হয়েছে এক্স্যাক্টলি। এর প্রথমটা এই গেল। এবার কোশ্চেন্সে কী বলেছে, কোশ্চেন্সে আমাদের বলেছে ও ওয়াই জেড ডি এই আমাদের বলেছে। ও কত আমাদের 15, ঠিক আছে। তারপরে ওয়াই ওয়াই কত আমাদের 25, লাস্টের আগেরটা 26, এটা হচ্ছে আমাদের 4। এবার কি হবে, -8 করো। দেখো 15 থেকে -8 করো, 15 থেকে তুমি -8 করো, 15 থেকে -8 করলে কী হয় আমরা জানি 7 হয়, তাহলে 7 হবে। 25 থেকে -8 করো, ঠিক আছে, কী হয় আমাদের 17 হয়। 25 থেকে -8 করলে কী হয় আমাদের 17 হয়, ঠিক আছে। আচ্ছা 26 থেকে -8 করো, 26 থেকে -8 করলে আমাদের কী হয় 18 হয়। আচ্ছা 4 থেকে -8 কী করে করবো, আচ্ছা এ কটা বসেই দেখো জি এর কোড হচ্ছে 7, 17 হচ্ছে কিউ এর কোড, আর হচ্ছে 18, তাহলে তুমি দেখতে পাচ্ছ জি কিউ আর হয়ে যাচ্ছে। তো 3টেকে বসালে আমাদের এখানে অ্যান্সার চলে আসছে। তুমি বলবে স্যার যদি জি কিউ আর লাস্টেটা যদি আলাদা দিয়ে দুটো অপশন থাকতো তখন তো আমাকে লাস্টে বের করতে হতো, লাস্টেটা আমাদের ভি হবে। আচ্ছা শর্টকাটে বলে দিই কী হবে, দেখো এই যে ডি আছে না তোমাদের, এই যে ডি, ডি এর কোড কত 4। যখনই ব্যাক ক্যালকুলেশনে যাবে, মানে ব্যাক ক্যালকুলেশন বলতে কি সেটা অনেকে বুঝতে পারে না। আমি আসলে যখন রিজনিং করেন একটু ভেঙে বলে দিই, কারণ অনেকের দেখেছি প্রবলেম হয়। মানে কি এ বি সি ডি, এবার তুমি কি করছো, তুমি এদিক থেকে এদিকে যাচ্ছ, মানে তাহলে এর আগে কি পড়বে জেড পড়বে, তার আগে কি পড়বে আমার ওয়াই পড়বে, তার আগে কি পড়বে আমার এক্স পড়বে, ঠিক আছে। এইভাবে তুমি পিছিয়ে যাচ্ছ, মানে আরও এদিকে যাচ্ছ। এরকম যখন ব্যাক ক্যালকুলেশন আসবে তখন তুমি কি করবে, শর্টকাট যেটা বলে সেটা হচ্ছে ধরো ডি, এখানে ডিটাই বলেছে, ডিতে আমার প্রবলেম হচ্ছে, আমি ডি থেকে ব্যাকে যেতে পারছি না, যেতে গেলে আমার টাইম লাগবে আর কিছু না, ঠিক আছে। ভি এর কোড কত আমাদের 22, কী করে বার করবো খুব দ্রুত, কী করবে তুমি জানো যে জেডে আমাদের শেষ হয়, জেড আমাদের কত 26, জেড আমাদের কি জানি, জেড আমাদের কত, জেডে আমরা কোড জানি কত 26, আর ডি এর কোড কত জানি আমরা 4। তুমি কি করবে 26 আর 4 যোগ করে দেবে, কত হচ্ছে 30, 30 থেকে যত মাইনাস করতে বলবে সেইটা মাইনাস করে দেবে, ঠিক আছে। 30 থেকে এখানে কত মাইনাস করতে বলছে, দেখো এখানে -8 করে করে এইদিকে গেছে, তাহলে 30 থেকে -8 করলে কি আমাদের 22 হয়। 22 কার কোড, ভি এর কোড, তো ভি এখানে আসবে। আমার কথা বোঝা গেল, হয়তো জটিল করে বললাম, আবারও বলে দিচ্ছি। দেখো প্রথম কথা ব্যাক ক্যালকুলেশন বলতে কী বলছি সেটা বোঝো। ব্যাক ক্যালকুলেশন বলতে এরকম ক্যালকুলেশন, ঠিক আছে, এরকম ক্যালকুলেশনকে ব্যাক ক্যালকুলেশন বলে। এদিকে গেলে ফরওয়ার্ড হয়, এদিকে গেলে ব্যাক ক্যালকুলেশন হয়। ব্যাক ক্যালকুলেশনের জন্য কি করবে, যেটা বলেছে তার সঙ্গে তুমি কি করবে 30কে, সরি 26কে যোগ করে দেবে। তো 26 + 4, ক্লিয়ার, 26 + 4 হবে 30 হবে। 30 থেকে যেটা বিয়োগ করতে বলছে সেটা বিয়োগ করবে, আসবে 22, যেমন এখানে এলো। তো 22 কার কোড, ভি এর কোড, তো ভি এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। এইটা তুমি লজিকটা ইউজ করতে পারো, দেখবে পরীক্ষার সময় দ্রুত হবে। ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন একটা ভেন্ডাগ্রাম দিয়ে দিয়েছে, আমি অপশানগুলো তুলে দিয়েছি, নিজের আগে ট্রাই করো, ঠিক আছে। এই প্রশ্ন একটু ভালো প্রশ্ন, কারণ এই প্রশ্নটা তোমরা আইদার অরের কনসেপ্ট ইউজ হবে কি হবে না এইটা নিয়ে তোমাদের একটা গণ্ডগোলে তোমরা পড়তে পারো, ঠিক আছে। আমি তোমাদের সাথে করি, চলো। কি বলছে, কিছু ঘোড়া হলো তোমাদের গাধা, তো ঘোড়া হচ্ছে এই, আর গাধার সার্কেল হচ্ছে আমার এই, ঠিক আছে। এই হচ্ছে আমার গাধার সার্কেল, পুরো বড় সার্কেলটা হচ্ছে গাধার, তার মধ্যে ঘোড়ার সার্কেল ঘ দিয়ে রিপ্রেজেন্ট করেছি ছোটো করে। আর কি বলছে, সব বানর হলো গাধা, ঠিক আছে, বয়াকার। এই আমি দিয়ে দিলাম, এই সাইকেলটাকে আমি এখানে আঁকছি, ওকে ক্লিয়ার হলো। এবার দেখো তোমাদের উপসংহারে কি বলেছে, বলেছে কিছু ঘোড়া হলো বানর। একটা জিনিস দেখো, ঘোড়া আর বানরের সার্কেল একে অপরকে কিন্তু ইন্টারসেক্ট করেনি, মানে টাচ করেনি, বা একে অপরকে কী করেনি, ছেদ করেনি। যেহেতু ছেদ করেনি আমি বলবো না যে এটা কারেক্ট, এটা আমার ইনকারেক্ট, কারণ রিলেশন হওয়ার জন্য একটা সার্কেল অপর সার্কেলকে টাচ করার দরকার। ঘোড়া আর বানরের মধ্যে নো রিলেশন, দেখো এর মধ্যে কোনো রিলেশন নেই। যেহেতু কোনো রিলেশন নেই, আমরা কি বলতে পারবো না যে কিছু বা সব বা না নেগেটিভ কোনো কিছু এখানে খাটবে না, অর্থাৎ এখানে কোনো রিলেশন নেই। আর বলছে কিছু বানর হলো ঘোড়া, দেখো এটার মধ্যেও কিন্তু কোনো রিলেশন নেই, কারণ বানর ঘোড়া কি না তার জন্য একে অপরকে কী করতে হবে, টাচ করতে হবে, ইন্টারসেক্ট করতে হবে, বা ছেদ করতে হবে, ঠিক আছে। সো দুটোই ইনকারেক্ট, অর্থাৎ প্রথমটাও ইনকারেক্ট, দ্বিতীয়টাও ইনকারেক্ট। যখন দুটোই ইনকারেক্ট হয়, আর যখন দুটোর মেটেরিয়াল সেম হয়, মেটেরিয়াল বলতে কি এখানে দেখো ঘোড়া আর বানরের মধ্যেই কম্প্যারিজন চলছে, এখানেও দেখো বানর আর ঘোড়ার মধ্যেই কম্প্যারিজন চলছে, তখন উই ক্যান ইউজ দ্য কনসেপ্ট অফ আইদার, তখন আমরা আইদারের কনসেপ্ট ইউজ করতে পারি। আইদার মানে কি, হয় এক অথবা দুই। এই যে হয় এক অথবা দুই, এই ব্যাপারটাকে ইংলিশে কি বলা হয়, আইদার 1 or 2 or 3, মানে যদি আরও থাকতো তাহলে আমরা কম্পেয়ার করতে পারতাম। এবার দেখো এখানে আইদারের কনসেপ্ট কখন তুমি ইউজ করবে, বা কখন তোমার মনে হবে যে ইউজ হলেও হতে পারে। দেখো আমি বলছি না যে এখানে ইউজ হবেই, আমি বলছি পসিবিলিটি আছে যে ইউজ হতে পারে, ঠিক আছে। এবার ইউজ হবে কি হবে না সেটা আমাকে আবার ডিসকাস করতে হবে। এবার আমি কখন চেক করব যে এই কনসেপ্ট লাগতে পারে, চেক করব কখন,
তখন যখন দুটোই ভুল হবে, মনে রাখবে আদারের কনসেপ্ট ঠিক এমন সিদ্ধান্তে ইউজ হয় না, কোনো দিন ইউজ হয় না, ঠিক আছে। আদারের কনসেপ্ট তখনই ইউজ হয় যখন মিনিমাম দুটোই ভুল হবে এবং দুটোর সাবজেক্ট ম্যাটার সেম হবে। মানে এখানেও দেখো ঘোড়া আর বানরের মধ্যে তুলনা চলছে, এখানেও দেখো ঘোড়া আর বানরের মধ্যে তোমাদের কম্পেয়ার চলছে বা তুলনা চলছে, এবং দেখতে পাচ্ছ দুটোই ইনকারেক্ট। এমন হলে তবেই আমরা আইদারের কনসেপ্ট ইউজ করব কি করব না সেটা নিয়ে একবার চেক করব, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের আইদারের কনসেপ্ট ইউজ হবে না, এখানে আমাদের অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। কেন আইদারের কনসেপ্ট ইউজ হবে না তার জন্য তোমাদের আমি একটা কাজ করছি, আমি ঘোড়া আর বানরের সাইকেলটাকে এখানে আঁকছি, মানে গাধাটা তুলে দিচ্ছি, এই হচ্ছে আমার ঘোড়া আর এই হচ্ছে আমার বানর, ঠিক আছে। এবং আমি এবার আর বিবৃতিকে ইউজ করবো না, আমি উপসংহারকে ইউজ করে তোমাদের বোঝাবো যে কেন এটা হবে না, কারণ আইদারের কনসেপ্ট আদৌ ইউজ হবে কি হবে না সেটা উপসংহার দিয়ে ইউজ করে বোঝানো হয়, ঠিক আছে। আমি দেখলাম যে এটা হচ্ছে আমার ঘোড়া আর আমি ইন্টারসেক্ট করে দিলে আমি এখানে আঁকলাম বানর, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এটা ইন্টারসেক্ট করেছে একটা অপরকে, ঠিক আছে। এই যে কিছু ঘোড়া হলো বানর, দেখো কিছু ঘোড়া হলো বানর আর কিছু বানর হলো ঘোড়া, দেখো দুটোই আমরা এটা দিয়ে বোঝাতে পারছি, ঠিক আছে। ভালো করে বুঝবে, কিছু ঘোড়া যদি বানর হয় কিছু বানর তো ঘোড়াই হবে। তো এই দুটোকেই এক নম্বর উপসংহার আর দু নম্বর উপসংহার, মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কনক্লুশন ক্যান বি ডিনোটেড উইথ দিস সিঙ্গেল পিকচার। এই পিকচার, একটাই পিকচার দিয়ে কিন্তু এই দুটো উপসংহারকে কী করা যায়, বোঝানো যাচ্ছে, ঠিক আছে। যখন এরকম হবে তখন মনে রাখবে যে আইদারের কনসেপ্ট ইউজ হয় না। আইদার অর কথার মানে হচ্ছে যদি প্রথমটা ঠিক হয়, হয় এটা অথবা ওটা, মানে কি দুটোর মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। যদি বলে হয় রাম যাবে অথবা রহিম যাবে, তার মানে রাম গেলে রহিম যাবে না, রহিম গেলে রাম যাবে না, অর্থাৎ দুজনের মধ্যে, রাম এবং রহিম দুজন বন্ধু, তাদের মধ্যে যে কোনো একজন যেতে পারবে, ঠিক আছে। তেমনই হয় ওয়ান অথবা টু, মানে হচ্ছে যদি প্রথমটা ঠিক হয় তাহলে দ্বিতীয়টা অটোমেটিক্যালি ভুল হবে, আর যদি দ্বিতীয়টা ঠিক হয় তাহলে প্রথমটা অটোমেটিক্যালি ভুল হবে, মানে দুটোর মধ্যে যে কোনো একটা ভুল হতেই যাবে। কিন্তু তুমি দেখো উপসংহার যদি আমি প্রথমটাকে ঠিক বলে তাহলে অটোমেটিক্যালি দ্বিতীয়টা কারেক্ট হয়ে যাচ্ছে। এই যে দুটোই একসঙ্গে কারেক্ট হচ্ছে তখন কিন্তু আইদার অরের কনসেপ্ট, মানে হয় ওয়ান অথবা টু, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট ইউজ হয় না, সেই জন্য এটা আমাদের কেটে যাবে। আমাদের অপশান কোনটা হবে, এটাই, কারণ দুটোই ভুল, ঠিক আছে। যখন এটা কেটে গেল তখন এই একটাই আমাদের থেকে যায়, কারণ দুটোই ভুল আমরা আগেই করেছি, ঠিক আছে। সেইটা আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার হবে বা কারেক্ট অপশান দাঁড়াবে, ঠিক আছে। চলো নেক্সট আমি পরেরটায় যাব, এটা একটু ভালো করে বোঝালাম, যদিও এর উপর ক্লাস আমার প্রিভিয়াসে দেওয়া আছে আরও, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, বলা হয়েছে পি কিউ আর এস টি ইউ এরা উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। এই হচ্ছে তোমার ছজনের, 1 2 3 4 5 6, হ্যাঁ 5 6 ছজনের একটা বসার জায়গা আমি টানলাম। এবার বলেছে যে দেখো কি বলেছে, এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে এবং ইউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে পি বসে আছে, ঠিক আছে। তার মানে এস এর কী বলেছে, বাম দিক থেকে দ্বিতীয় মানে সেকেন্ড লেফটে, আর ইউ এর থার্ড রাইটে কে বসে আছে, পি বসে আছে, ঠিক আছে। এই আমার আছে। এবার তুমি জানো যে যখন কেউ উত্তর দিকে মুখ করে থাকে তখন তার রাইট হয় তোমার রাইট, মানে ডান দিক হয় তোমার ডান দিক, আর লেফট হয় তোমার বাম দিক, ঠিক আছে। এবার তুমি ভালো করে বোঝো, আমি যদি এই যে একটা দিয়েই, এইটুকু দিয়েই কিন্তু এটাকে সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে পূর্ণ করে ফেলা যায়, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ আমি এসকে এদিকে বসাতে পারবো না, কেন বসাতে পারবো না, এখানে যদি এস বসে, ভালো করে বোঝো, এখানে যদি এস বসে তাহলে এসের লেফটে এদিকে পড়বে, কিন্তু এদিকে থেকে কেউ বসতেই পারবে না, সুতরাং আমি এসকে এখানে বসাতে পারবো না। আমি কি করব, আমি এসকে এদিকে বসাই, যদি আমি এসকে এখানে বসাই তাহলে এসের সেকেন্ড লেফট কোনটা হচ্ছে, এইখানে হচ্ছে, এখানে বসছে আমার পি, ঠিক আছে। আর পি যদি এখানে বসে, ইউ এখানে বসছে, কারণ কি ইউ এর থার্ড রাইট কোন দিকে হবে, ইউ এর থার্ড রাইট এদিকে হবে, 1 2 3 ইউকে ছেড়ে গুনতে হয়, আমি বহুবার বলেছি। তো থার্ড রাইট এটা এবং এস এর সেকেন্ড লেফট হচ্ছে এটা, এসকে ছেড়ে গুনো 1 2 এবং লেফট হচ্ছে এসের এদিকে, এখানে বসছে। এবার বলছে আর এবং কিউ এর মাঝখানে কেবলমাত্র দুজন আছে, তার মানে দেখো আর এবং কিউ এর মাঝখানে কি আছে, দুজন এখানে বসে আছে। নেক্সট কি বলছে, এস কিউ এর পাশের জন নয়, মানে এস আর কিউ কিন্তু কখনোই ইমিডিয়েট নেবার হবে না, তারা কিন্তু পাশাপাশি বসবে না। তার মানে দেখো আমাকে আরকে এখানেই বসাতে হবে একমাত্র, আর যদি এখানে বসে দু ঘর ছেড়ে আমি কিউকে এখানে বসাতে পারি, কিন্তু এখানে বলা হয়েছে যে কিউ আর এস তো পাশাপাশি মেম্বার হতে পারে না, সুতরাং আমি কি করব, এখান থেকে আমি আরকে এবং কিউকে তুলে দেবো, আরকে আমি এখানে বসাবো, কিউকে আমি এখানে বসাবো, আর টি আমার এখানে বসে যাবে। দেখো আমার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, এই হচ্ছে ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে। এবার কি বলছে, পি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে, দেখো পি এর লেফট তো এদিকে, ঠিক বাঁ দিক মানে কি কোনো গ্যাপ ছাড়াই কে বসে আছে, টি বসে আছে, অ্যান্সার আমাদের কী হবে, টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব, ভালো প্রশ্ন ছিল কিন্তু ইজি প্রশ্ন।
আচ্ছা, পরের প্রশ্ন, এটা কিন্তু একটা পাজল। আমি বললাম যেমন তোমাদের এই শিফটে দুটো পাজল ছিল, এডিট আমি একটু করেছি এই পাজলটাতে। এই অপশানগুলো যেগুলো ক্লু দেওয়া রয়েছে এ থেকে এফ পর্যন্ত, সেটা তোমাদের বাম দিকে ছিল, ডান দিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, জাস্ট আমি যাতে এখানে করতে পারি। আর প্রশ্ন ছিল কিউ ব্র্যান্ড কে পছন্দ করে, এরকমই প্রশ্ন ছিল। তো দেখো এখানে বলছে 5জন বন্ধু আছে, এ, বি, সি, ডি এবং ই, এই 5জন বন্ধু আছে। নিজেরা সলভ করো, একটু চেষ্টা করো সলভ করার অ্যাকচুয়ালি। তো এবার দেখো কি বলছে, এই যে 5জন বন্ধু আছে তারা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি পছন্দ করে, PQRST এই হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এবং ওই ব্র্যান্ডের গাড়ির মধ্যে আবার রঙও আছে যেগুলো তারা পছন্দ করে, যেমন নীল, ধূসর, সাদা, রূপালি, কালো ইত্যাদি। বলছে এ হচ্ছে কালো রঙের গাড়ি পছন্দ করে, পাজল এই জন্যই, কারণ একের বেশি এখানে তোমাকে চয়েস এখানে তোমাকে মেলাতে হবে। কালো রঙের গাড়ি পছন্দ করে কিন্তু ব্র্যান্ড টি নয়, প্রথমেই লেখা আছে। আচ্ছা, তারপর লেখা আছে ডি রূপালি রঙের গাড়ি পছন্দ করে না, আচ্ছা কেটে দাও। তবে সে এস ব্র্যান্ডের গাড়ি পছন্দ করে, ওকে। তারপর লেখা আছে ই হচ্ছে ব্র্যান্ড আর এবং টি কোনোটাই পছন্দ করে না, তাহলে ই এর ব্র্যান্ড আরও কেটে গেল, ই এর ব্র্যান্ড টিও কেটে গেল, ঠিক আছে। নেক্সট বলছে সি হচ্ছে নীল রঙের গাড়ি আর পছন্দ করে, তাহলে সি নীল রঙের গাড়ি এবং সেটা হচ্ছে আর, এটাই পছন্দ করে। নেক্সট বলছে তাদের মধ্যে একজন রূপালি পছন্দ করে, রূপালি ব্র্যান্ড হচ্ছে কিউ। দেখো ই পয়েন্টটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। এফ বলছে, এফ দাগে লেখা আছে বি সাদা গাড়ি পছন্দ করে, তাহলে বি এর গাড়ির রঙ কি, সাদা, ঠিক আছে। এইটুকুই আমাদের বলা আছে। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, তুমি এই ডিটাকে তো দরকার নেই, কারণ ডি তো রূপালি পছন্দ করে না। এবার দেখো কার এমন আছে যার ব্র্যান্ডও নেই এবং যার কালারও নেই, সে হচ্ছে ই কিন্তু যদি ইকে তুমি রূপালি দিয়ে দাও, ইকে যদি তুমি রূপালি দাও, তাহলে ই এর তরফ থেকে আমার বসছে কিউ। আমি রেখে দেখি যদি মিলে যায় তো ভালো কথা, ঠিক আছে। আর তুমি দেখো সব কটাই হয়ে গেছে, তাহলে আর এস কিউ, এই দেখো আর এস কিউ এগুলো সবই হয়ে গেছে। তাহলে কি কি থাকতে পারে, দেখো পি বেঁচে আছে, আর কি বেঁচে আছে, টি বেঁচে আছে। দেখো টি তাহলে বিকে দিয়ে দাও, আর পি দিয়ে দাও একে, তাহলে দেখো এখানে আমার হয়ে যাচ্ছে। আর এ রূপালি তুলে দাও, কারণ রূপালি তো ইকে দিয়ে দিয়েছো তুমি, তাহলে এ কি চলে আসছে, ধূসর চলে আসছে। প্রশ্নটা তোমাদের এটাই ছিল যে কিউ কে পছন্দ করে, কিউ ব্র্যান্ডের গাড়ি কে পছন্দ করে, অ্যান্সার হবে তোমাদের ই, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ লাস্ট অপশানটার দিকে থেকেই আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি। এভাবেই এই উত্তরগুলোকে করতে হয়। ই হচ্ছে এখানে একটা ক্রুশিয়াল রোল প্লে করলো এই পাজলটা সলভ করানোর জন্য, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, আবার একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন, যদি বলেছে স্টার, STAR, আচ্ছা আমি এটা মুখে সলভ করার চেষ্টা করছি। কি বলেছে তোমাদের, বলেছে যে স্টার, যদি স্টারকে সংকেতে লেখা হয় তাহলে 3782 হয়, আর প্লেনকে যদি লেখা হয় তাহলে 51894 হয়। তাহলে সেলকে এইভাবে কি লেখা যেতে পারে, দেখো একে বলা হয় র্যান্ডাম কোডিং। র্যান্ডাম কোডিং কেন, কারণ এখানে তুমি কোনো লজিক্যাল কোডিং ডিকোডিং পাবে না, এটাকে র্যান্ডাম কোডিং বলে। মানে এসকে জাস্ট 3 বলে ধরা হয়েছে, টিকে জাস্ট 7 বলে ধরা হয়েছে, একে জাস্ট 8 বলে ধরা হয়েছে, এইভাবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে SALE, এস এর কোড হচ্ছে 3 দিয়েছো, সব করে স্টার আছে। এর কোড হচ্ছে তোমাদের 8, তাহলে 3 8 কোনটাতে আছে, দুটোতে আছে, আচ্ছা। তারপরে কি দিয়েছে তোমাদের, এল 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 মানে হচ্ছে 1, আচ্ছা 381 কোনটাতে আছে, 381 এইটাতে আছে, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দেখে নাও আমি তোমাদের অফিসিয়াল অ্যান্সার কিও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী হলো আমি আবারও বলছি, র্যান্ডাম কোডিং করেছে। STAR, স্টারকে কী লেখা হয়েছে, 3782, ঠিক আছে। আর প্লেন, PLANE, ঠিক আছে, প্লেনকে কী লেখা হয়েছে তোমাদের, 51894 লেখা হয়েছে, ঠিক আছে, এই তোমাদের লেখা হয়েছে। তো তোমাদের বলেছে যে সেলকে, SALE সেলকে কী লেখা যেতে পারে। দেখো এসের কোড কি, এসের কোড হচ্ছে আমাদের 3, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এসের কোড হচ্ছে আমাদের 3, তার মানে সেলের প্রথম কোড 3 হবে। আর এর কোড হচ্ছে আমাদের 8, আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এর কোড হচ্ছে আমাদের 8, তার মানে এখানে 8 যাবে। এইভাবে তোমাদের র্যান্ডাম কোডিং করতে বলা হচ্ছে। তারপরে এল এর কোড হচ্ছে আমাদের 1, কোথা থেকে পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব। আর ই এর কোড কি, এর কোড হচ্ছে আমাদের 4, তো এই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। সুতরাং সেকেন্ড অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট পরের প্রশ্নে যাব। ওকে, নিজেরা ট্রাই করো পরের প্রশ্ন। চলো, AZCXZT, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা এবং তার অপোজিটটা লেখা রয়েছে। এর অপোজিটে কী আসে, জেড আসে, সি এর অপোজিটে কী আসে, এক্স আসে, জি এর অপোজিটে কী আসে, টি আসে, ঠিক আছে। এটা অনেকবার বলেছি যে কীভাবে GT আসে, কীভাবে CX আসে, এগুলো আমি তোমাদের বলেছি।
তো এখানে তোমাদের বলেছে কোনটা হবে, দেখো DWNM MN LO এগুলো সবই অপোজিটই লেখা আছে, কিন্তু কোনটা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ্যান্সার দেখে নাও, তোমাদের সময় দিলাম আমি। দেখো অ্যান্সারে কী হবে, অ্যান্সার তোমাদের বলছে MN, কেন MN কেন NM নয় বা বাকিগুলো কেন নয়, দেখো AZ হয়েছে, এর কোড কি, এর কোড হচ্ছে আমরা জানি, দেখো এর কোড যদি লিখি 1 হচ্ছে এর কোড, আর এর ঠিক উল্টোটা আমাদের রয়েছে Z, আমরা এটা জানি। CX, C এর কোড কি আমরা জানি 3, আর C এর ঠিক উল্টোটা হচ্ছে আমাদের X। আচ্ছা তারপর হচ্ছে GT, G এর কোড হচ্ছে আমাদের 7, ঠিক তার উল্টোটা হচ্ছে আমাদের T। তুমি দেখো এখানে 1 থেকে 3 হয়েছে, কি হয়েছে, +2 হয়েছে, 3 থেকে 7 হয়েছে, কি হয়েছে, +4 হয়েছে। এখন এটা আমাদের কি হচ্ছে, 2 এর নামটা পড়া হচ্ছে, 2 × 1, এটা হচ্ছে 2 × 2, তাহলে পরের গ্যাপটা কি হবে, 2 × 3 হবে, ঠিক আছে। তাহলে এখানে গ্যাপ যেটা আসবে এর সাথে পরেরটা, সেটা কি আসবে, আমাদের 6-এর গ্যাপ আসবে, অর্থাৎ +6 হবে। এখন জি হচ্ছে আমাদের 7, 7-এর সঙ্গে 6 করলে হয় আমাদের 13, 13 কার কোড, এম এর কোড, আর এম এর উল্টোটা এখানে বসাও, মানে এম এর কোডের সঙ্গে পেছন দিক থেকে গুনলে কার কোড সেম হয়, এন এর সেম হয়, তো এখানে MN উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ওয়াই এখানে MN কারেক্ট অ্যান্সার হয়, ঠিক আছে। এবার অনেকে বলবে স্যার আপনি উল্টো এই শব্দটা বলতে কী বোঝাচ্ছেন এখানে। অ্যাকচুয়ালি কী হয়, তুমি যদি বাম দিক থেকে বাম দিক থেকে গোনো, এম পড়বে হচ্ছে 13-এ, ঠিক আছে। আবার তুমি যদি ডান দিক থেকে গোনো তাহলে এন পড়বে তোমার 13-এ, ঠিক আছে। এই জন্য আমি এটাকে উল্টো বলছি। উল্টো বলতে আমার কিছুই নয়, এই ব্যাপারটাকে আমি উল্টো করে বলতে চাইছি। কি বললাম, যদি বাম দিক থেকে মানে ABCD এভাবে গোনো, তাহলে এম এর যে প্লেস ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের 13, মানে এম 13তম স্থানে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনই তুমি যদি ডান দিক থেকে গোনো, মানে জেড, তার আগে হচ্ছে তোমাদের এক্স, সরি তার আগে হচ্ছে ওয়াই, তার আগে এক্স, এভাবে যদি তুমি গোনো, অর্থাৎ পেছন থেকে যদি ব্যাক ক্যালকুলেশনে আসো, মানে ডান দিক থেকে গোনো, তাহলে দেখবে এনও 13-এ দাঁড়িয়ে আছে। ঠিক সিমিলারলি জি এর কোড যেভাবে 7 হয় বাম দিক থেকে গুনলে, সেভাবে টি এর কোড ডান দিক থেকে গুনলেও 7 হয়। এইভাবে এই ফরমেশনটাকে করা হয়েছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এটাও তোমাদের কোডিং ডিকোডিংয়ের ওপর, এবং এটা একটু ভালো লেভেলের কোডিং ডিকোডিং, নিজের আগে ট্রাই করো, ট্রাই করতে সময় নেবে, টাফ প্রশ্ন নয় কিন্তু টাইম কনজিউম করবে, ঠিক আছে। দেখো ই থেকে এইচ এসছে, ডি থেকে ই এসছে, এইচ থেকে কে এসছে, ই থেকে জি এসছে, জি থেকে এন, তারপরে তোমাদের এইভাবে তোমাদের চলেছে, এবং মাঝখানে দেখো একটা বড় ধরনের নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে, 972, সেখান থেকে 324, তারপর 108, 36, 12, কী আসবে তোমাদের নিজেরা ট্রাই করো। আমি জাস্ট কী করেছি, এই অপশানটাকে কেটে এদিকে দিয়ে দিচ্ছি, আর কিছু না, যাতে আমার করতে সুবিধা হয়, ঠিক আছে। ফার্স্ট অপশান কারেক্ট বলছে, কেন ফার্স্ট অপশান কারেক্ট, দেখো আমি দেখতে পাচ্ছি ই থেকে তোমার এইচ এসছে, এইটা ভালো করে দেখো, ই থেকে তোমার এইচ এসছে, এইটা আমি লিখেও দিচ্ছি, ই থেকে তোমার কী এসছে, E972D, সেখান থেকে আমার কী এসছে, আমার এসছে এইচ, ঠিক আছে, আমার কী এসছে এইচ, H324, তারপর এসছে ই। কী করে আসে বলো, ভালো করে দেখো কী করে আসে, দেখো বলে দিই। দেখো ই এর কোড কত, আমরা জানি ই এর কোড হচ্ছে 5, আর এইচ এর কোড কত, এইচ এর কোড হচ্ছে আমরা জানি 8। তাহলে দেখো এখানে বেসিক্যালি কী হয়েছে, এখানে +3 হয়েছে, দেখো এখানে প্লাস কী হয়েছে, তোমাদের 3 হয়েছে। আচ্ছা এই মাঝখানেরটা কী করে এসছে, মাঝের যেটা এখান থেকে এখানে কী করে এসছে, তুমি দেখতে পাচ্ছ, আমরা যদি ভাগ 3 করে দিই, একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাই না, তাহলে আমরা কী পেয়ে যাবো, 324 পেয়ে যাবো। আর ডি এর কোড কত, ডি এর কোড হচ্ছে 4, আর ই এর কোড হচ্ছে আমরা 5, তাহলে এখান থেকে এটা কী করে এসছে, আমরা দেখতে পাচ্ছি +1 করে এসছে। সিমিলার পরেরটাও তাই হওয়া উচিত, দেখে নাও পরেরটা আমাদের কী ছিল, আমাদের ছিল কে 108G। আচ্ছা তার পরেরটা একটু লিখে নিই, N36J, আর লেখার দরকার পড়বে না, মানে এইগুলো করলে মোটামুটি তুমি বুঝতে পারবে যে কী বলতে চাইছে। দেখো এইচ থেকে কে এসছে, ঠিক আছে, এইচ এর কোড কত আমরা জানি 8, আর কে এর কোড কত, কে এর কোড আমরা জানি 11, ঠিক আছে, তাহলে 8 থেকে 11 এসছে, সিমিলার আবার +3 করে এসছে, ঠিক আছে। আচ্ছা 324কে তুমি যদি ভাগ 3 করে দাও, তুমি দেখতে পাবে 108 চলে আসছে, ঠিক আছে। আর ই থেকে জি এসছে, জি এর কোড কত 7, তার মানে এখানে কী হয়েছে, +2 হয়েছে। আচ্ছা এখানে +1, এখানে +2, এইদিকে হচ্ছে +3 করে এগিয়েছে, আর মাঝখানটা এগিয়েছে ভাগ 3 করে, এই হচ্ছে তোমাদের হয়েছে। এটাকে আমি কি করে করব, তাকে একেও যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তুমি দেখবে 36 পেয়ে যাচ্ছ, আর এটাকে তুমি যদি +3 করো, 11 + 3 করলে কত হয়, 14 হয়, এন এর কোড হচ্ছে 14। আর এখানে আমার কী হচ্ছে, ডেফিনেটলি এটা 1 +1 +2, এটা +3 তাহলে হবে, +3 করলে তুমি দেখবে জে এর কোড কত হয় 10, দেখো +3 করে এসছে, ঠিক আছে। তাহলে তার পরেরটাও সিমিলারলি হবে, এই যে কিউ যেটা এখানে দেওয়া রয়েছে, এই যে Q12N, এটাও সিমিলারলি এসছে। এটা কি এসছে, এখান থেকে এটা হয়েছে তোমাদের +3 করে, মাঝখানে এটা থেকে এটা হচ্ছে কী করে, ভাগ 3 করে, আর এটা থেকে এটা হয়েছে কী করে, ওখানে +3 ছিল, এটা +4 করে আসবে,
এভাবে এসছে এইখানটা। তাহলে দেখো এই যে Q12N থেকে পরেরটা কী করে আসবে, কি হচ্ছে এখানে বেসিক্যালি এটাই তোমার কী করছো, তুমি +3 করছো। তাহলে +3 করলে কী হয় দেখো, কিউ এর কোড হচ্ছে আমাদের 17, 17-এর সঙ্গে +3 করলে হয় 20, মানে টি আসবে, কারণ টি হচ্ছে 20-র কোড, মানে সরি 20 হচ্ছে টি এর কোড। আচ্ছা 12 এখান থেকে কী করে আসছে আমরা জানি, ভাগ 3 করলে আমাদের আসছে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়, তাহলে T4 আসবে। এনকে আমরা কী করে পাবো, দেখো ওখানে +4 হয়েছিল, এটা কী হবে +5 হবে। এনের কোড কত, এনের কোড হচ্ছে আমাদের 14, 14-র সঙ্গে +5 করলে আমাদের কী হয় 19 হয়, 19 কার কোড আমরা জানি এস এর কোড, তাহলে T4S এইভাবে এসছে, এই জন্য এটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন একটা ব্লাড রিলেশন দেওয়া রয়েছে, বলেছে রানী হলো প্রীতি নামের মেয়েটির মা, মানে রানী প্রীতির মা, ঐশ্বর্যা হলো কাজল নামের মেয়ের মাসি। আচ্ছা প্রিয়াঙ্কা কেবল দুটি সন্তান আছে, রানী এবং ঐশ্বর্যা। আচ্ছা প্রিয়াঙ্কা হচ্ছে রানী এবং ঐশ্বর্যার মা, মানে রানী এবং ঐশ্বর্য হচ্ছে বোন, ঠিক আছে। তো বলছি সীমা হলো ঐশ্বর্যের মেয়ে, তাহলে কাজল প্রীতির কে হয়, বোন হবে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার দেখে নাও, ইয়েস বোন হবে। কী করে হলো দেখো, চট জলদি অ্যান্সার করতে জানতে হবে, যেটা বললাম, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখো রানী এবং প্রীতি, রানী হচ্ছে প্রীতির মা, ঠিক আছে, রানী হচ্ছে কে, প্রীতির মা। তারপর কি বলছে, বলছে যে ঐশ্বর্যা, যে কিনা এএস বলে লিখছি, ঐশ্বর্যা হলো কাজল নামক একজন মেয়ের মাসি, ঠিক আছে, তাহলে কাজল বলে এখানে কেউ আছে, কে বলে লিখছি, তার মাসিকে ঐশ্বর্যা, এরা দুজন হচ্ছে মেয়ে। আর বলছে যে প্রিয়াঙ্কার কেবল দুটি সন্তান আছে, এরা দুজন হচ্ছে প্রিয়াঙ্কার সন্তান, প্রিয়াঙ্কা, এরা দুজনকে, এই যে রানী এবং ঐশ্বর্যা, এরা হচ্ছে প্রিয়াঙ্কার সন্তান, ঠিক আছে, পরিষ্কার লেখা আছে দেখতে পাচ্ছ। ওকে একটা ড্যান্স দেবো, কারণ আমরা জানি যে বৈবাহিক সম্পর্ক হলে দুটো দিই, ভাই বোন হলে একটা দিই, বা বোন বোন হলে বা ভাই ভাই হলে। এবার তোমাকে বলছে তারা হলো রানী এবং ঐশ্বর্য, সীমা হলো ঐশ্বর্যার মেয়ে, ঠিক আছে, সীমা বলে একজন আছে যে হচ্ছে ঐশ্বর্যার মেয়ে হয়। আচ্ছা তো বলছে কাজল প্রীতির কে হয়, তুমি দেখতেই পাচ্ছ যে ঐশ্বর্যা হচ্ছে কাজলের মাসি ছিল, তাহলে কাজল আর প্রীতি কে হয়, বোন বোন হবে, ক্লিয়ার। কাজল আর প্রীতি কী হবে, বোন বোন হবে, কারণ কি দেখো প্রীতি নামের মেয়ের মা, তাহলে প্রীতিও যে মেয়ে সেটাও এখানে বলা আছে, আর এখানে বলা আছে কাজল নামক মেয়ের মাসি, মানে কাজলও যে মেয়ে সেটাও বলা আছে, তো লিঙ্গ অবশ্যই বলা থাকতে হবে, নইলে বোন কী করে বুঝবো, তো অ্যান্সার আমাদের কী হবে, বোন এখানে অ্যান্সার। মনে রাখবে ব্লাড রিলেশনের ক্ষেত্রে নামে যাবে না, অর্থাৎ নাম মেয়ে আছে বলে সে যে মেয়েই হবে এমন কিন্তু নয়। নেক্সট প্রশ্ন, এখানে আমি তোমাদের অপশানগুলো এবারে আর মুছে দেইনি, তোমাদের বলেছে যে পিন্টারেস্টকে যদি এটা লেখা যায় তাহলে ভাইবারকে কী লেখা যায়, PINTEREST, নিজেরা ট্রাই করো, আমি ওই জন্য একটু লিখছি বা তোমাদের টাইম দিচ্ছি অ্যাকচুয়ালি বেসিক্যালি। দেখো পিকে কী লেখা যায়, 16, পি এর কোড কত 16, আই হচ্ছে 9, এন হচ্ছে আমাদের 14, 20, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 19, এটা হচ্ছে আমাদের 20, ঠিক আছে। এই একে কী লেখা হয়েছে, LEJPANAOP, এই আমাদের লেখা হয়েছে। তার মানে এটার কোড কত আমাদের 12, এটা কোড কত আমাদের 5, এটা আমাদের 10, এটা আমাদের 16, এটা আমাদের 1, এটা আমাদের 14, এটা আমাদের আবার 1, এটা আমাদের 15, এটা হচ্ছে আমাদের 16, ঠিক আছে। একটা জিনিস দেখো ভালো করে কি করা হয়েছে, দেখো তুমি দেখতে পাচ্ছ এটা থেকে এটা এসছে, কীভাবে এসছে, -4 করে, এখান থেকে এটা এসছে কীভাবে এসছে, আমরা দেখতে পাচ্ছি -4 করে, এখান থেকে এটা এসছে কীভাবে এসছে, -4, মানে তুমি দেখতে পাচ্ছ এখানে সবই -4 হয়েছে। দেখো 20 থেকে 16 -4, 19 থেকে 15 -4, 5 থেকে 1 -4, এভরিথিং হ্যাপেন্স হেয়ার ডিউ টু -4, ঠিক আছে। ইউ আর সাবস্ট্রাক্টিং 4 ফ্রম দ্য বেজ টার্ম অ্যান্ড ইউ আর গেটিং দিস নিউ টার্ম। তো এখানে তোমাদের ভাইবার দেওয়া রয়েছে, ঠিক আছে। ভাইবার কী হবে, দেখো VIBER, ভাইবার, ঠিক আছে। ভাইবারের ক্ষেত্রে ভি এর কোড কত আমরা জানি 22, এটা 9, এটা 2, এটা 5, এটা 18, ঠিক আছে। সব -4 হবে। দেখো 22 থেকে, এই যে 22 থেকে যদি -4 করো তাহলে তুমি কী পাবে, তুমি পাবে 18, 18 কার কোড, আর এর কোড, ঠিক আছে। এটা হচ্ছে 9 থেকে যদি -4 করো তুমি কী পাবে, 5 পাবে, 5 কার কোড আমরা জানি ই এর কোড, ঠিক আছে। আচ্ছা এটা 2, এবার দেখো তোমরা বলবে স্যার 2 থেকে আমি -5-এ বা -4-এ যখন যাবো তখন তো আমার প্রবলেম হবে। আমি তোমাদের কী বলেছি, 2 এর কোড কি, সরি বি এর কোড কি, বি এর কোড হচ্ছে 2,
তার সঙ্গে তুমি কী করো 26কে যোগ করো। একটু আগেই তোমাদের দেখিয়েছি জেডের হচ্ছে কোড 26। যখনই দেখবে যে তুমি ব্যাক ক্যালকুলেশন করছো, একটু আগেই বলছিলাম ব্যাক ক্যালকুলেশন যখন করছো তখন তুমি কী করবে 26 প্লাস ওই যে তোমাদের অ্যালফাবেট সেটাকে নেবে। দেখেন 26 প্লাস 2 বি এর কোড বার করতে বলেছে নিউ ফরম্যাটে। তো 26 প্লাস 2 28, 28 থেকে 4 বিয়োগ করবে, যেটা বিয়োগ করতে বলবে সেটা ওর সঙ্গে বিয়োগ করবে, ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন করছো। তো 28 থেকে 4 বিয়োগ করলে আমাদের কী হয়, আমাদের হয় 24। 24 কার কোড আমরা জানি এক্সের কোড, ঠিক আছে। 5, 5 থেকে 4 বিয়োগ করলে আমরা জানি 1 হবে, অর্থাৎ এখানে এ বসবে। আর 18 থেকে 4 বিয়োগ করলে কী হয়, আমাদের 14 হয়, ঠিক আছে। 14 কার কোড, এন এর কোড। এই জন্য আমাদের অ্যান্সার এটা এসছে, ঠিক আছে। ক্লিয়ার হলো? তোমাদের প্রবলেমটা কী হবে, এই বিতে গিয়ে অনেকের প্রবলেম হয়। অনেক স্টুডেন্টে আমি দেখেছি এই জায়গায় গিয়ে টাইমটা বেশি লাগে। দেখো বার তো সবাই করতে পারবে, প্রবলেম কিছু নেই এখানে, এমনটা নয় যে একেবারে আটকে যাবে, কিন্তু যত দ্রুত বার করতে পারে সেটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি সিলেকশন দেয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিকল্পটি ইংরাজি বর্ণমালার বাম দিক থেকে 17তম বর্ণের ডান দিক থেকে ষষ্ঠ? দেখো 17 প্লাস 6 কত হয়, তোমাদের 23 হয়। 23 কার কোড, আমরা জানি এখানে ডব্লিউ এর কোড, অ্যান্সার আমাদের ডব্লিউ হবে। দেখে নাও। ইয়েস, কী বলেছে এখানে, বলেছে ইংরাজি বর্ণমালার বাম দিক। বাম দিক মানে এই দিক থেকে 17তম বর্ণ কোনটা, 17th তোমাদের বর্ণ কোনটা, সেই বর্ণের আবার কি বলেছে, ডান দিক দিতে বলেছে। দেখো এরকম যখন প্রশ্ন পড়বে মনে রাখবে তোমার বাম দিকই বাম দিক আর তোমার ডান দিকই ডান দিক। তো 17তম যে বর্ণ, আমরা জানি যে 17তম বর্ণ হচ্ছে আমাদের কিউ হয়, ঠিক আছে। কিউয়ের ডান দিকে কী বলেছে, আরও 6 ঘর যেতে বলেছে, মানে +6 করতে বলেছে। তুমি যদি এখানে +6 করো, 6 ঘর যেতে বলো, তুমি এখানে +6 করে দাও, তাহলে তুমি কী পাবে, তুমি পাবে 23rd, অর্থাৎ 23তমটা পাবে। আর 23তম বর্ণ কোনটা, ডব্লিউ হয়, তো অ্যান্সার আমাদের কী হবে, ডব্লিউ এখানে। ক্লিয়ার হলো আশা করি। চলো নেক্সট পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, একটা নাম্বার সিরিজ দেওয়া রয়েছে 6195,656, এইভাবে তোমাদের গেছে। দেখো এর থেকে এর গ্যাপ কত, আমরা দেখতে পাচ্ছি 37 গ্যাপ। এর থেকে এর গ্যাপ কত, 37। এখান থেকে এর গ্যাপ কত, তাও 37। এখান থেকে তাহলে পরেরটার গ্যাপও 37 হবে, তাহলে 767 এইটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? 1 নম্বর অ্যান্সার আসছে। দেখে নাও, এর থেকে যদি বিয়োগ করো তুমি কী পাচ্ছ, 37 পাচ্ছ। এটাকে এটা বিয়োগ করো 37, এর থেকে এটা বিয়োগ করো 37, তাহলে এর আর নেক্সটটার বিয়োগ ফলও কী হবে, 37 হবে, ঠিক আছে, কারণ দুটোর গ্যাপ 37 হবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এখানে আমাদের কী বসবে, আমাদের 676 আমাদের বসবে। দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 37। কিসের ওপর এটা দেওয়া রয়েছে, গ্যাপের ওপর। কতর গ্যাপ, 37-এর গ্যাপ। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন এটা, ঠিক আছে। দেখার উপর নির্ভর করবে, কীভাবে দেখছো ফিগারগুলোকে তার উপর নির্ভর করবে। রেল কিন্তু এরকম ধরনের প্রশ্ন খুব দেয় এবং টিসিএস ইনফ্যাক্ট খুব দেয় এটা, ঠিক আছে। প্রথমটা রয়েছে তোমাদের কি বার করতে বলেছে, এইগুলোর মধ্যে একটা হচ্ছে বাকিগুলো থেকে আলাদা, সে আলাদাটা বার করতে বলেছে, যেটা ম্যাচ হচ্ছে না বাকিগুলোর মতো। প্রথমটা রয়েছে 868, তারপরে রয়েছে 636, তারপর 981, তারপরটা 749। তুমি দেখতে পাচ্ছ প্রথমে যে সংখ্যাটা রয়েছে তার বর্গ হচ্ছে তার পরের দুটো, মানে পরের দুটো নাম্বার দিয়ে সেটাকে লেখা হয়েছে। যেমন 6-এর স্কোয়ার করলে কী হয়, 36 হয়। 9-এর স্কোয়ার করলে 81, 7-এর স্কোয়ার করলে 49, এখানে কি তাই আছে। 8-এর স্কোয়ার করলে 64 হওয়ার কথা ছিল, এটা আমাদের অ্যান্সার হবে। অপশান বলে দিলাম, দেখে মনে হলো হেভি সোজা, কিন্তু যখন পরীক্ষার সময় করতে যাবে না তখন মনে হবে যে না সোজা তো নয় এটা আদৌ, ঠিক আছে, তখন কিন্তু টাইম লেগে যাবে। কারণ এক্সাম প্রেশারে যে কোনো সোজা জিনিস 1000 গুণ টাফ হয়ে যায়, ঠিক আছে, এইটা মনে রাখবে। এইভাবে তোমাদের এসছে ব্যাপারটা, বলিয়ে দিই। এইটা আমাদের তাহলে কী হচ্ছে, ইনকারেক্ট হয়ে যাচ্ছে, বাকিগুলো সব কিন্তু ম্যাচ করে যাচ্ছে। দেখো 9 স্কোয়ার করলে আমরা 81 পাই, তো এখানে লেখা রয়েছে 981। ঠিক তেমনই 7-এর স্কোয়ার করলে আমরা 49 পাই, এখানে লেখা রয়েছে 749। তাহলে এটা আমাদের তাই হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি আছে, নেই। ক্লিয়ার হলো? চলো আজকে এই তোমাদের টোটাল ছিল যা প্রশ্ন ছিল আজকে, একটা শিফটে সব আলোচনা করলাম। একটা দুটো এ লেভেলের প্রশ্ন ছিল খুব সোজা সোজা, সেগুলো জাস্ট বাদ দিয়েছি। বাকি তোমাদের যে কটা মনে হয়েছে পরীক্ষার সময় তোমাদেরকে সময় নিতে পারে, মানে তোমাদের টাইম কনজিউমিং করবে, সেগুলো সব তোমাদের করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে পিডিএফ দেওয়া হবে, ডাউনলোড করে নিও। আর এর যে ম্যাথ সেটা তোমাদের কালকে, এর যে সলিউশন ম্যাথ সলিউশন, এদের ম্যাথ প্রশ্নটা খুব ভালো। এর যে ম্যাথ প্রশ্ন, এই রিজনিংটা খুব টাফ নয়, একটু বড় বড় টাইম কনজিউমিং ছিল বটে, বাট টাফ নয়, কিন্তু ম্যাথে কিছু ভালো ভালো প্রশ্ন আছে, ঠিক আছে। কালকে তোমাদের সেটা সলিউশন দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।